নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ সহ প্রায় 12টি স্টেটে বিহারের পরেই কিন্তু শুরু হয়ে গিয়েছে এসআইআর। এবার এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এই এসআইআর আসলে কি এবং কেনই বা এর প্রয়োজন আছে, কি কি প্রসেস আছে এই এসআইআরে, কিভাবে নাম তুলবেন এবং শেষে আলোচনা করব কি কি ডকুমেন্ট লাগবে এই এসআইআর। তো চলুন আমার কম্পিউটার স্ক্রিনে জানা যাক। এসআইআর এর ফুল ফর্ম হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কে নেতৃত্ব দিচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, জ্ঞানেশ কুমার। ভারতবর্ষে যখন প্রথম, আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে নিই। ভারতবর্ষের প্রথম যে ইলেকশন হয়েছিল 1950-তে, তার প্রধান ছিলেন কিন্তু সুকুমার সেন। তিনি একজন বাঙালি ছিলেন এবং তিনি বর্ধমান ইউনিভার্সিটির একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তো বর্তমানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কে প্রধান? জ্ঞানেশ কুমার। তিনি 27 অক্টোবর 2025 সালে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছিলেন যে ভারতবর্ষে প্রায় 12টা স্টেটে এই এসআইআর শুরু হবে। জানলে আশ্চর্য হবেন, বিহারে প্রায় 7 কোটি ভোটার আছে। ঠিক আছে, 7 কোটি ভোটারের মধ্যে কিন্তু যে কারোর নাম ওঠেনি বা পরে আবার অ্যাপ্লাই করবে, সেই অ্যাপ্লাই সংখ্যা কিন্তু 0। অর্থাৎ ফার্স্ট পেজে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিহারে এই এসআইআর প্রয়োগ করে দেখেছে যে সেখানে কোনো সমস্যা হয়নি। এরপরেই কিন্তু প্রায় 12টা স্টেটে এই এসআইআর শুরু করেছে। বিএলএ, বুথ লেভেল এজেন্ট, এরা কিন্তু বিভিন্ন পার্টির হয়ে থাকে, যেমন সেটা এক্স ওয়াই জেড বিভিন্ন পার্টি হতে পারে। এবার পার্ট 2-তে কি হয়েছে, 12টা স্টেট এবং ইউনিয়ন টেরিটরি, এই প্রত্যেকটা স্টেটে এসআইআর কাজ শুরু হয়ে যাবে। এবার দেখুন, প্রায় এবার বলতে পারেন যে বুথ লেভেল অফিসার কোথায় থাকবে বা কোথায় কি থাকবে না। দেখুন, আপনার পাড়ায় যেখানে আপনি ভোট নিন, সেইখানে কিন্তু প্রায় 1000 যদি ভোটার থাকে, 1000 ভোটার পিছু একজন বিএলও মানে বুথ লেভেল অফিসার থাকে। এবং এই বিএলও তার সমস্ত কর্তব্য, তার দায়িত্ব কাকে, সে কার কাছে বলবে, সেটা হলো এর কাজ দেখাশোনা করবে সিইও। এসআইআর কেন হবে? দেখুন, এসআইআর হওয়ার পিছনে সাধারণত দুটো কারণ আছে। একটা কারণ হলো ইনক্লুড। ইনক্লুড মানে কাদের নাম নতুন ভোটার তালিকায় আসতে হবে, কারা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন, তাদের নামটা ইনক্লুড করা হবে। এবং কাদের নাম বাদ যেতে পারে, তাদেরটা বাদ দেওয়া হবে। এইভাবেই কিন্তু এসআইআর শুরু হবে, মানে কারো নাম উঠবে এবং কারো নাম বাদ চলে যাবে। ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 326-এ কিন্তু সমস্ত লেখা আছে যে ভোট কি করে দিতে হবে বা কি করে সে ভারতের ভোটার হবে। কি কি এলিজেবল আছে? 5টা এলিজেবল আছে। তাকে অবশ্যই 18 বছরের বেশি বয়স হতে হবে, মানে 18+ বয়স হতে হবে। তাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবং 3 নম্বর আছে রেসিডেন্ট। তাকে অবশ্যই স্থায়ী কোনো জায়গায় সে স্থায়ী বাসিন্দা হতে পারে, সেটা ভারতের যে কোনো জায়গায় হোক না কেন। 4 নাম্বার আছে নট ডিসকোয়ালিফাই। এখানে বলা হয়েছে কোনো কারণে যদি কারো ভোটার কার্ড বাদ চলে যায় বা তার নামে যদি কোনো কেস চলে থাকে, যদি তার নাগরিকত্ব বাতিল করে দেয়, তাহলে কিন্তু সে ভারতের এখানে নাম তুলতে, ভোটার আই কার্ডে নাম তুলতে পারবে না। অনেকেই অনেক রকম কথা বলে যে এসআইআর এ কি দরকার আছে। দেখুন, আর এসআইআর এই নতুন হলো 2025-এই কেন হলো, তাদের জন্য বলছি। এসআইআর কিন্তু এই 2025-এ প্রথম না, এর আগেও কিন্তু অনেকবার এসআইআর হয়েছে। 1951 থেকে 2004-এর মধ্যে অন্তত এসআইআর হয়েছে 8 বার, 8 টাইমস। আর এই যে 2025 হবে, এটা কিন্তু 9 টাইমস। সংবিধানে লেখা আছে কখন এসআইআর হতে পারে, ভোটের আগে। বিশেষ করে মনে করুন অনেক ভোটার আছে যারা মারা গেলেন, বা অনেক ভোটার আছে তারা 2 জায়গার ভোট দিচ্ছেন, তাহলে সেটা তো ঠিক নয়। সেই জন্যই নতুন করে ভোটার সংশোধন করার জন্যই ভোটের আগে এই এসআইআর করা হয়ে থাকে। এবার মাইগ্রেশন, ওয়েস্ট বেঙ্গল থেকে সে কেরালা চলে গেল, তাহলে সে কেরালা গিয়ে যদি ভোটার লিস্টে নাম তোলে, সেটা তো ঠিক নয়। সে নিউ প্লেসে চলে গেল, তাহলে সে মাইগ্রেশন করে একটা জায়গায় তার নাম কাটাতে হবে। রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের মাধ্যমে মনে করুন কেউ রেজিস্ট্রেশনের মাধ্যমে নাম তুলেছে, তাহলে সেখানে গিয়ে নতুন জায়গায় গিয়ে তাকে রেজিস্ট্রেশনের মাধ্যমে নতুন করে নাম তুলতে হবে। মনে করুন কোনো একটা পাড়ায় বিগত 20 বছর ধরে যারা মারা গিয়েছেন, তাদের নামটা কাটা হয়নি, তাহলে
তাদের নামে কিন্তু বিপুল পরিমাণে রেশন বা ইত্যাদি সরকারি যেসব সুবিধা থাকে তা তো চলে আসছে, তাহলে সেই জিনিসগুলো কোথায় যাচ্ছে? সেই জন্য ডেড ভোটার যারা আছে তাদের নামটা অবশ্যই বাতিল করে দেওয়া উচিত। এবার আমরা জানবো এসআইআর হতে হলে কি কি প্রসেস আছে। ইআরওর ফুল ফর্ম হলো ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। বিএলও সমস্ত তথ্য এই ইআরও কে রিপোর্ট করে থাকেন। টোটাল একটা বিধানসভার জন্য একজনই ইআরও অফিসার থাকে। তাহলে 294 পশ্চিমবঙ্গের 294 বিধানসভার জন্য তাহলে অবশ্যই 294 ইআরও, মানে একটা বিধানসভায় একজনই ইআরও থাকেন। এই ইআরও কে দেখার জন্য কিন্তু একজন এইআরও থাকে, মানে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। এই সমস্ত ড্রাফট করবে, ড্রাফট করে ডিসেম্বরে সে ফাইনাল রেজাল্ট দেবে যে কে কার কার নাম ভোটার লিস্টে থাকবে, কার কার নাম থাকবে না। 4th নভেম্বর থেকে এই বিএলএ যারা আছে তারা কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। এবার কি কি ডকুমেন্ট ভেরিফিকেশন করবে? বিএলওরা দেখবে যে 18 বছরের বয়সে কে আছে এবং তারা একটি ফর্ম 6 দিয়ে দেবে। এই ফর্ম 6টি আপনাকে ফিল আপ করতে হবে। ম্যাচিং এবং লিঙ্কিং এর কাজটা তারা করবে। ম্যাচিং আর লিঙ্কিং এর কাজটা কি করবে? মনে করুন 2002 সালে আপনার পিতা মাতা বা আপনার রক্তের সম্পর্কে কারো ভোটার লিস্টে নাম আছে, তাহলে আপনাকে কিচ্ছু করতে হবে না। সেই ম্যাচিং দেখেই এবং লিঙ্ক দেখেই আপনার নামটা ভোটার তালিকায় তুলে দেবেন বিএলওরা। মনে করেন কর্মসূত্রে আপনি দূরে আছেন, তাহলে আপনার কি হবে? দেখুন এই যে টোটাল বিএলওরা আছে এরা কিন্তু আপনার বাড়িতে বাড়িতে যাবে। প্রথমবার আপনি বাড়ি থাকলেন না, তারপর আবার যাবে, তারপর যদি বাড়ি না থাকেন তারপরে আবার যাবে, তারপরে যদি না থাকেন তারপরে আবার যাবে, মানে টোটাল 3টে ভিজিট করবে আপনার বাড়িতে এই বিএলওরা। ঠিক আছে, কর্মসূত্রে আপনি অন্য জায়গায় থাকতেই পারেন। এবার তারপরে মনে করুন 3টে ভিজিট করার পরেও আপনাকে বাড়িতে পায়নি বা আপনার বিএলওতে নাম ওঠেনি, ভোটার লিস্টে নাম ওঠেনি, সেক্ষেত্রে কি করবেন? দেখুন বর্তমানে অনলাইনে এই ফর্ম কিন্তু আপনি পেয়ে যাবেন, অর্থাৎ অনলাইনে ফর্ম নিয়ে সেটাও আপনি সাবমিট করতে পারবেন, সেভাবে আপনার ভোটার লিস্টে নাম তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। মনে করুন ডেড ভোটার আছে যারা আছে এবং শিফটিং, যারা ডেড ভোটার হয়ে গেছে তাদেরকে বাদ দেওয়া হবে, যারা শিফটিং হয়ে গেছে তাদেরকে বাদ দেওয়া হবে, এবং যারা দুই প্লেসে মানে দুই জায়গায় ভোটার আছে, পশ্চিমবঙ্গে আপনার খবর খুললে দেখতে পাবেন যে অনেকেই আছে দুই জায়গার ভোটার, তাদের নামটা কি হবে? তাদের নামটাও কিন্তু বাদ চলে যাবে। এবার এই যে বিএলএ আছে, বিএলএ বুথ লেভেল এজেন্ট, এটা কিন্তু পলিটিক্যাল পার্টির XYZ হতেই পারে। তারা প্রত্যেকে বাড়ি বাড়ি যাবে, তারা আবার 50টা ইনুমারেশন ফর্ম দেবে। মানে মনে করুন আপনি অনলাইনে করতে পারলেন না, ফর্ম ফিল আপ করে জমা দিতে পারলেন না, বিএলও আপনাকে গিয়ে বাড়িতে পায়নি, তারপরেও কিন্তু বুথ লেভেল মানে আপনার বুথ লেভেল পাশে যারা ভোট দেন সেখানে বুথ লেভেল এজেন্ট যারা থাকে, যারা সাধারণত রাজনৈতিক কর্মী হয়ে থাকে, তারা আপনার বাড়ি যাবে এবং আপনাকে 50টি ফর্ম দেবে। সেই ফর্ম মানে পার ডে তারা 50টা করে ফর্ম দেবে, সেই ফর্ম ফিল আপ করেও কিন্তু আপনি জমা দিতে পারবেন বিএলওর কাছে। অর্থাৎ এভাবেও কিন্তু আপনি আপনার নামটা তুলতে পারবেন বিএলওর কাছে। এবার আমরা জানবো নাগরিক প্রমাণে কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে। নাম্বার 1, কেন্দ্র ও রাজ্য সরকারের দেওয়া যে কোনো ধরনের পরিচয়পত্র, সেটা পেনশন পেমেন্ট হতে পারে, অর্ডার হতে পারে, পিপিও হতে পারে। 1987 ঠিক আছে, থেকে 1 জুলাই 1 জুলাই এর আগে কেন্দ্র রাজ্য সরকার, ব্যাংক, ডাকঘর, এলআইসির দেওয়া পরিচয়পত্র বা শংসাপত্র যদি আপনার থাকে, উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের দেওয়া জন্মের শংসাপত্র মানে আপনার বার্থ সার্টিফিকেট। 4 নম্বরে হলো পাসপোর্ট, যদি আপনার ভারত সরকার দেয়া পাসপোর্ট থাকে তাহলেও আপনি নাম তুলতে পারবেন। মাধ্যমিক, এইচএস বা গ্রাজুয়েশনে যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে তাহলেও নাম তুলতে পারবেন। রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বসবাসের প্রমাণপত্র মানে পার্মানেন্ট রেসিডেন্ট, যদি আপনার নামে বাড়ি জমি থাকে তাহলে সেটা দিয়ে আপনি নাম তুলতে পারবেন। অরণ্য সম্পদ ব্যবহারের অধিকার সংক্রান্ত শংসাপত্র, মানে আপনি অরণ্য মানে যারা সুন্দরবন এরিয়া যারা থাকে তারা অরণ্য সম্পদ ব্যবহার করার যে সার্টিফিকেট দেওয়া হয় সরকার মাধ্যমে, সেটা যদি থাকে তাহলে আপনি নাম তুলতে পারবেন। সরকারি কর্তৃপক্ষে দেওয়া ওবিসি এসসি এসটি যে সার্টিফিকেট আছে সেটা আপনি দেখাতে পারবেন। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জিতে যদি আপনার নাম থাকে, স্থায়ী কর্তৃপক্ষের দ্বারা
তৈরি বংশের তালিকা, ফ্যামিলি রেজিস্টার, মানে মনে করেন 88 বা তার আগে কারো জমি আছে কিংবা সে তখন ভোট দিয়েছে, তার সাথে আপনার সম্পর্কটা কি সেটাও যদি প্রমাণ করতে পারেন যে সে আপনার রক্তের সম্পর্ক আছে, তাহলে আপনি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। এছাড়াও সরকারি যোজনায় যদি আপনি কোনো বাড়ি জমি পেয়ে থাকেন, সেটাও আপনি ডকুমেন্ট হিসাবে সাবমিট করতে পারেন। এই এসআইআর নিয়ে আপনার যদি কোনো কোশ্চেন থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।